হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। গল্পের শুরুতেই আমরা দেখতে পাই ল্যাংচেং এর সামরিক গভর্নর, যার নাম লি ঝ্যাং, সে 3 দিনেরও কম সময়ের মধ্যে 20 জন ডাকাতকে ধরে পুরো এলাকাকে হতবাক করে দেয়। তার ডেপুটি এসে জানায় যে তারা লুশেং এর মালিকের অ্যাকাউন্ট বই জব্দ করেছে। বিশেষ করে উল্লেখযোগ্য বিষয় হলো সেই লোক অনেক বিজনেসম্যানের সাথে যোগাযোগ করেছিল, যার মধ্যে মোলিন নামের একজন ব্যবসায়ীও ছিল। অন্যদিকে আমরা একটি মেয়েকে দেখি যার নাম আনরান। লিং ঝ্যাং দীর্ঘ 5 বছর অপেক্ষা করেছিল এবং অবশেষে তার শত্রুকে নিজেই ধরার সুযোগ পেয়েছে। তিনি তার ডেপুটিকে বলে মিস হিকে মানে আনরানকে একটি চিঠি পাঠাতে। আনরান সেই চিঠি পেলে দেখা যায় সেখানে লেখা আছে, যদি তুমি তোমার বাবাকে বাঁচাতে চাও তাহলে সামরিক গভর্নরকে বিয়ে করা ছাড়া তোমার আর কোনো উপায় নেই। আনরান চিন্তায় পড়ে যায় যে তার বাবার কারণে সে এই বিয়েতে না করতে পারবে না, কারণ ওর বাবাকে তো বাঁচাতে হবেই। বিয়ের অনুষ্ঠানের সময় আনরান দুঃখের সাথে তার সৎ ভাই লি ঝ্যাং এর কথা ভাবছিল। আনরান আগে তার সাথে বিশ্বাসঘাতকতা করেছিল, তাই সম্ভবত এটিই ছিল আনরানের শাস্তি, যে তাকে এমন একজনকে বিয়ে করতে হচ্ছে যাকে সে ভালোই বাসে না। গেটের বাইরে সামরিক গভর্নর কনেকে অভ্যর্থনা জানাতে ভেতরে আসে। আনরান ভালো করে তাকিয়ে চিনতে পারে যে এটি তো লি ঝ্যাং, তার সৎ ভাই। আর লি ঝ্যাংকেই আনরান প্রথম ভালোবেসেছিল। লি ঝ্যাং বলে, ছোট বোন, অনেকদিন দেখা হয়নি। আনরানের চোখের দিকে তাকিয়ে লি ঝ্যাং ভাবে, সুপরিবারে ইয়াং মাস্টারকে বিয়ে করতে না পারায় তুমি কি হতাশ হয়েছ? লি ঝ্যাং আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে যে আনরান এই জীবনে কেবল তাকেই বিয়ে করতে পারবে। আনরান বলে, আমি শুধু তোমার কাছে অনুরোধ করেছি আমার বাবাকে ছেড়ে দাও। তবে লি ঝ্যাং তার বাবাকে ঘৃণা করে, কারণ বাবা লি ঝ্যাং এর মাকে জোর করে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিল। আনরানের মনে আছে যে লি ঝ্যাং এর মা নিজেকে নিজেই শেষ করেছিল, এতে তার বাবার কোনো দোষ ছিল না। তাদের ভাই বোনের সম্পর্কে কথা শুনে লি ঝ্যাং রেগে যায়। ও এই সম্পর্ক শেষ করে আনরানকে বিয়ে করবে। অন্যদিকে লুশেং এর ম্যানশনের মালিক, যার নাম ইউতাং, সে একটি লোককে শাস্তি দিচ্ছিল। আসলে এই লোকই সামরিক গভর্নর মানে লি ঝ্যাং এর কাছে সেই বইটা প্রকাশ করেছে। তখন ওর ক্লোজ বডিগার্ড শাও জানায় লি ঝ্যাং নতুন গভর্নর হয়েছে, সে তার ছোট বোন আনরানকে বিয়ে করছে। ইউতাং হেসে বলে, এত বছর পরেও লি ঝ্যাং আনরানকে ভুলতে পারেনি। এদিকে বিয়ের অনুষ্ঠান শেষ হওয়ার পর আনরান তার বাবাকে মুক্তি দেওয়ার জন্য লি ঝ্যাং এর কাছে অনুরোধ করে। তবে লি ঝ্যাং আরো মজার পরিকল্পনা করেছিল। সামরিক গভর্নরের রেসিডেন্টে ফিরে লি ঝ্যাং আনরানের সাথে ইন্টিমেট হতে চাইছিল। তখন আনরান ভাইয়া বলে ডাকে। এতে সে তাকে মনে করিয়ে দেয় যে আমি লি ঝ্যাং, হি ঝ্যাং নই, আমি তোমার ভাই না। বহু বছর আগে অন্য কারোর জন্য তুমি আমায় ছেড়ে দিয়েছিলে এবং এখন তোমার বাবাকে বাঁচানোর জন্য সামরিক গভর্নরকে বিয়ে করতে রাজি হয়েছিলে। তুমি তো জানতে না আমি সামরিক গভর্নর। শুরু থেকে শেষ পর্যন্ত আমি কখনোই তোমার প্রথম চয়েস ছিলাম না। ও আবারও আনরানকে ফোর্সফুলি কিস করছিল, যাতে আনরান একটি ছুরি ধরে আর বলে, আবারও জোর করলে আমি নিজেকে শেষ করে দেব। এতে লি ঝ্যাং উঠে পড়ে আর তার পোশাক পরে। সে গ্লাসে ওয়াইন ঢালে আর মনে করিয়ে দেয় যে তোমার বাবার জীবন এখন আমার হাতে। তোমার বাবা আমার মাকে অপমান করেছে আর তুমি আমাকে ছেড়ে দিয়েছিলে। আমি যা চাই তা খুব সহজ। তুমি মলিন পরিবারের সোনার খনি, সুপরিবারে ইয়াং মাস্টারের কথা স্বপ্নেও ভেবো না, কারণ আমরা বিয়ে করে নিয়েছি। তুমি বেঁচে থাকো বা মরো, তুমি আমার। আমি সোনার খনি এবং তোমাকে দুটোই চাই। 5 বছর আগে আমি যে অপমান সহ্য করেছি তার জন্য আমি তোমার থেকে 1000 গুণ বেশি প্রতিশোধ নেব। বাইরে ঠান্ডা বাতাস বইছিল। তখন লি ঝ্যাং আনরানকে ভোর পর্যন্ত ফিনিক্স মোমবাতিগুলো ধরে বাইরে বসে থাকতে বলে। আনরানকে তাই করতে হয়। ঘরের ভেতরে লি ঝ্যাং ইউতাং এর কল পিক করে। ইউতাং বলে, আমি শুনেছি তুমি আমাকে খুঁজছো। তুমি যদি সাহস করে আসো তাহলে আমি সবকিছু সামলে নেব। যদি তুমি না আসো তবুও আমি তোমার বিয়ের উপহার পাঠিয়ে দেব। লি ঝ্যাং জানালা খুলে বাইরে তাকিয়ে আনরানকে ঠান্ডা বাতাসে দেখে। আনরান আশা করেনি যে লি ঝ্যাং তাকে 5 বছর ধরে ঘৃণা করবে আর এভাবে তার প্রতিশোধ নেবে। ঘড়ির কাঁটার শব্দ শুনে লি ঝ্যাং অস্বস্তি বোধ করে আর আবার লুকিয়ে নিচের দিকে তাকায়। তখন ওর মনে পড়ে 5 বছর আগের কথা।
যখন ও আনরানকে তার পছন্দের একটি নেকলেস কিনে দিয়েছিল, লি ঝ্যাং আর সহ্য করতে পারে না। যদিও সে তাকে ঘৃণা করত, তবুও সে তার কষ্ট সহ্য করতে পারছিল না। লি ঝ্যাং এগিয়ে গিয়ে আনরানকে ঘরে নিয়ে যায় আর বাথরুমে নিয়ে বলে, আমাকে স্নান করতে সাহায্য করো। আনরান বাধ্য হয়ে তাও করতে থাকে। তখন লি ঝ্যাং ওকে থামিয়ে বলে, দরকার নেই, তোমার হাত অনেক ঠান্ডা, তাই আমার মেজাজ নষ্ট হয়ে যাচ্ছে। আমি পানি অপচয় করতে চাই না, তাই তুমি গোসল করে নাও। সে বাইরে গিয়ে দাসীকে ডেকে বলে ম্যাডামের জন্য দ্রুত হাত পোড়ার ওষুধ নিয়ে আসতে। মানে সে এখনো আনরানকে ঘৃণা করে না। যাই হোক, ডেপুটি এসে বলে যে ব্যক্তি অ্যাকাউন্টে বই প্রকাশ করেছিল সে লি ঝ্যাং এর একজন অভ্যন্তরীণ গুপ্তচর ছিল। তাকে সবেমাত্র হত্যা করা হয়েছে, আর তা করেছে ইউতাং, এবং তার মৃতদেহ এখনো শহরে গেটের বাইরে ঝুলছিল। এসব দেখে লি ঝ্যাং অনেক রেগে যায়। ও আনরানকে কারাগারে নিয়ে যায় ওর বাবার সাথে দেখা করাতে, কিন্তু তার বাবার কণ্ঠস্বর শোনার আগেই সে আনরানকে কারাগারে নিয়ে যায় এবং তার সাথে আজীবনের প্রতিশ্রুতি স্বাক্ষর করতে বলে। যদি সে স্বাক্ষর করে দেয় তাহলে সে তার বাবার ডাকাতদের সাথে যোগাযোগের প্রমাণ লোপাট করবে, কিন্তু যদি তা না হয় তাহলে সে তাকে কেন্দ্রীয় কারাগারে হস্তান্তর করবে। আনরান বলে সে তোমারও বাবা। লি ঝ্যাং বলে সেই বাবা যিনি আমার মাকে মৃত্যুর জন্য বাধ্য করেছিল। যদিও লি ঝ্যাং কঠোর হওয়ার চেষ্টা করছিল, কিন্তু আনরানের কান্নায় তার কষ্ট হয়। আনরান জিজ্ঞেস করে, সোনার খনিটা যদি আমি দিয়ে দেই তবুও তুমি বাবাকে রেহাই দেবে না? লি ঝ্যাং বলে, আনরান, তোমার বাবার জীবন নেওয়ার সাথে তোমাকে ধ্বংস করলে আমার আরো বেশি তৃপ্তি হবে। আমার প্রিয় সৎ বোন, তুমি আমাকে কম যন্ত্রণা দাওনি। আনরান বলে, আমি সোনার খনির মানচিত্রটি লুকিয়ে রেখেছি। যদি তুমি ডাকাতির বিষয়টা তদন্ত না করো এবং আমার বাবার নাম মুছে না দাও তাহলে আমি গ্যারান্টি দিতে পারি যে তুমি এক আনা সোনাও পাবে না। ও সেই কন্ট্রাক্টে লিপস্টিক দিয়ে আঙুলের ছাপ দেয়, আর যখনই মুখ ঘোরায় তখনই লি ঝ্যাং এর চোখ থেকে পানি ঝরে পড়ে আর বলে, আনরান, তোমাকে পাশে রাখার জন্য আমি এটাই করতে পারি। তুমি আমাকে বাঁচিয়েছিলে, এখন কি তুমি রিগ্রেট করছো? দেখা যায় কয়েক বছর আগে লি ঝ্যাং এবং তার মা প্রায়শই নির্যাতনের শিকার হতো। সবসময় তাকে অপমান করত। সেই সময় আনরান ওদের বাঁচাতো আর বলে যে তার নাম লি ঝ্যাং এবং সে তার বাবার ছেলে। কেউ যদি তাকে স্পর্শ করতে চাও তাকে প্রথমে বাবার অনুমতি নিতে হবে। আনরান লি ঝ্যাংকে একটি কোট পরিয়ে দিয়েছিল আর তাকে চিরকাল রক্ষা করা প্রমিস করেছিল। লি ঝ্যাংকে ডেপুটি বলে ইউতাং এর আসল পরিচয় এখনো জানতে পারিনি, এজন্য সে ক্ষমা চায়। লি ঝ্যাং জানে ইউতাং সব জায়গার খবর একে অপরকে দেওয়ার জন্য আন্ডারওয়ার্ল্ড এবং পুলিশ উভয়ের সাথে যোগাযোগ রেখেছে। সে ডেপুটিকে বলে ইউতাং এখনো না আসলে তার পাঠানো উপহারই নিতে হবে। ঠিক তখনই একজন মাতাল ব্যক্তি মঞ্চে এসে একজন মহিলা শিল্পীকে হ্যারাস করে। লি ঝ্যাং রেগে যায়। সে একটি লুকানো তীর ছুঁড়ে দেয় আর লোকটিকে মঞ্চ থেকে টেনে নামায়। লোকটি সামরিক গভর্নরকে চিনতে পেরে পালিয়ে যায়। লি ঝ্যাংয়ের দিকে মহিলা শিল্পীটি তাকিয়ে থাকে। তার চোখে জল চলে আসে, কিন্তু লি ঝ্যাং তার সৈন্যদের এই নোংরা জায়গাটি সিল করে দিতে বলে। এরপর মহিলা শিল্পীটিকে দেখতে পায়। সে আর কেউ না, লু শেং এর মালিক ইউতাং। কিন্তু সে লি ঝ্যাংকে দেখে কান্না কেন করলো? সে তো লি ঝ্যাংকে ঘৃণা করার কথা। যাই হোক, প্রাসাদে ফিরে এসে লি ঝ্যাং দেখে তার স্ত্রী বসার ঘরে অপেক্ষা করতে করতে ঘুমিয়ে গেছে। লি ঝ্যাং কারাগার থেকে খবর পায় যে মলিনকে নানজিং তুলে নিয়ে গেছে। সে ডেপুটিকে দ্রুত এই বিষয়টি তদন্ত করতে বলে। এরপর সে আলতো করে তার স্ত্রীকে শোবার ঘরে নিয়ে যায়। বিছানায় শুইয়ে দিয়ে সে আনরানের মুখের দিকে তাকিয়ে থাকে। আনরান হঠাৎ জেগে ওঠে এবং দ্রুত লি ঝ্যাংকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। সে তাকে জিজ্ঞাসা করে, আমার বাবাকে কোথায় নিয়ে গেছো? আনরান বন্দুক ছিনিয়ে নিয়ে লি ঝ্যাংকে ভয় দেখায়। তখন লি ঝ্যাং বলে, ভেবে দেখো, তুমি যদি এখন আমাকে মেরে ফেলো তাহলেও তো তুমি তোমার বাবাকে পাবে না। তবুও একটা ট্রাই করে দেখো, করো গুলি। কিন্তু আনরান কোনোভাবেই বন্দুকের ট্রিগার চাপতে পারে না। ও বলে, আমি তোমার সাথে অন্যায় করেছি তো, ঠিক আছে, আমি এর প্রতিকার করব। আমার বাবাকে ছেড়ে দাও। ও বন্দুক নিজের মাথায় চালিয়ে দেয়, কিন্তু বন্দুকে গুলি ছিল না। তখন লি ঝ্যাং তাকে আশ্বস্ত করে যে আমি তোমার বাবা মলিনকে জীবিত রাখবো।
লি ঝ্যাং চায় বাবা নিজে দেখুক তার মেয়ে কষ্টে আছে। লি ঝ্যাং তার পালিত বাবা ঝাওয়ের কাছে দেখা করতে যায় আর জিজ্ঞেস করে যে তিনি মলিনকে নানজিংয়ে নিয়ে গেছেন কিনা। কমান্ডার ঝাও বলে, যে ডাকাত মামলায় অনেক প্রদেশ এবং শহর জড়িত ছিল। আমি ভয় পেয়েছিলাম যে এবার সে বেঁচে থাকবে না। আমার কোনো স্ত্রী বা সন্তান নেই এবং আমি কেবল তোমাকেই আমার পরিবার মনে করি। ভবিষ্যতে এই আসন এবং এই রিংটি সবই তোমার হবে। অতএব তোমাকে দ্রুত আনরানের কাছ থেকে সোনার খনিটি নিয়ে আসতে হবে। আমাকে হতাশ করো না। তুমি সফল হওয়ার পর ভবিষ্যতের ঝামেলা এড়াতে দ্রুত তার সাথে সম্পর্ক ছিন্ন করবে। লি ঝ্যাং বলে যে আমি আনরানকে আমার পাশে রেখেছিলাম শুধুমাত্র আমার মায়ের উপরে হওয়া অন্যায়ের প্রতিশোধ নেওয়ার জন্য, সোনার খনির জন্য নয়। কমান্ডার ঝাও হাসে, কারণ তিনি জানেন যে লি ঝ্যাং এর এখনো আনরানের প্রতি অনুভূতি আছে। তিনি লি ঝ্যাংকে মনে করিয়ে দেয় যে তার মা কিভাবে মারা গেছে। সামরিক শিবিরে সরবরাহের অভাব পড়েছে, তাড়াতাড়ি সোনার খনিটির প্রয়োজন আছে। দেখা যায় যে কমান্ডার ঝাও সোনার খনির অবস্থান সম্পর্কে জিজ্ঞাসাবাদ করার জন্য গোপনে মলিনকে বন্দী করেছে, মলিনকে টর্চার করে সেই সোনার খনির স্থান জানার জন্য। অন্যদিকে আনরানের মনে পড়ে তার বাবা একবার তাকে বলেছিল যে তার মা বেঁচে থাকতে যে খাতাটি রেখে গিয়েছিলেন তাতে তার জন্য যৌতুকের টাকা ছিল। আনরান ব্যাংকের একটি স্লিপ খুঁজে পায়। আনরান ভাবে যে সোনার খনির চাবি হয়তো এখানেই লুকানো আছে। তখন বাইরে ঝড় উঠে যায়। লি ঝ্যাং তার মায়ের মেমোরিয়াল ট্যাবলেটের কাছে আসে। সে অনেকদিন আগের বৃষ্টির দিনের কথা মনে করে, যেদিন তার মা মারা গিয়েছিল, এবং সে জানতে পেরেছে এসবের পেছনে মলিন আছে। তাই সে মলিনকে মারার প্রতিজ্ঞা করে। যাই হোক, বর্তমানে ডেপুটি ছুটে আসে আর লি ঝ্যাংকে দ্রুত তার ওষুধ খাওয়ার জন্য অনুরোধ করে, কারণ যখনই বজ্রপাত হয় লি ঝ্যাং এর শরীরে অসংখ্য যন্ত্রণা হয়, কারণ তার সেই রাতের কথা মনে পড়ে। তবে সে এই তীব্র যন্ত্রণার কথা মনে রাখতে চেয়েছিল, তাই নিজেকে নিজে আঘাত করে আর বলতে থাকে, আনরান, তুমি আমাকে ছেড়ে চলে গিয়েছিলে, কিন্তু আমি তোমাকে যেতে দেব না। তোমার কাছে আমার যা ঋণ ছিল তা আমি ইতিমধ্যে পরিশোধ করে ফেলেছি, তাহলে তুমি আমার কাছে ঋণী থাকবে কেন? বসার ঘরের বাইরে আনরানকে দাসী একটি চিঠি দেয়, যেটা ইয়াং মাস্টার সু তাকে দিয়েছিল। আনরান চিঠিটি খুলে দেখতে পায় যে ইয়াং মাস্টার সু বলেছে সে নির্ধারিত সময়ের মধ্যেই দেশে ফিরে আসবে। লি ঝ্যাং এর পায়ের শব্দ শুনে আনরান দ্রুত চিঠিটি তার পিছনে লুকিয়ে ফেলে, কিন্তু লি ঝ্যাং সেটা লক্ষ্য করে এবং এটি পড়ার জন্য টেনে নেয়। লি ঝ্যাং চিঠিটা পড়ে আরো বেশি কষ্ট পায় যে তার স্ত্রী এখনো তার পুরনো ফিয়ান্সের সাথে যোগাযোগ রেখেছে। সে তার রাগ থামাতে পারে না। লি ঝ্যাং আনরানকে জোর করে কিস করতে থাকে। আনরান যতই না করছিল ততই লি ঝ্যাং ক্ষিপ্ত হয়ে ওঠে। সে তাকে উপরে তুলে নেয় আর আনরানকে জোর করে কিস করতে থাকে। লি ঝ্যাং ভাবে, আনরান, 5 বছর আগে আমি এতই দরিদ্র ছিলাম যে তোমার যোগ্য ছিলাম না। এখন যেহেতু আমি সামরিক গভর্নর হয়েছি, আমি কি এখনো তোমার যোগ্য নই? আমাকে জোর করে হলেও তোমাকে পেতেই হবে। আনরান পালানোর চেষ্টা করছিল, কিন্তু লি ঝ্যাং আজ আনরানকে যেতে দেবে না। লি ঝ্যাং বলে, তুমি কি ভুলে গেছো তোমার বাবার কথা? আমার অধিকার আছে, তুমি আমার স্ত্রী। এতে আনরান স্বেচ্ছায় নিজেকে লি ঝ্যাং এর কাছে উৎসর্গ করে। লি ঝ্যাং গত 5 বছর ধরে অসংখ্যবার সে বৃষ্টি রাতের স্বপ্ন দেখেছে। 5 বছর আগে লি ঝ্যাং জানতে পারে যে আনরান মিং নামের ইয়াং মাস্টার সুকে বিয়ে করতে রাজি হয়েছে। এতে লি ঝ্যাং বৃষ্টির মধ্যে ছুটে আসে আনরানকে নিয়ে যেতে, কিন্তু আনরানের বাবা মলিন বাধা দেয়। লি ঝ্যাং বলে, আপনি আমার মাকে জোর করে মৃত্যু থেকে ঠেলে দিয়েছেন, এখন আনরানকে জোর করে বিয়ে দিচ্ছেন। মলিন বলে, তোমার মা নিজের জীবন নিজে শেষ করেছে, আর আনরান তোমার সৎ বোন, তুমি ওর বিয়েতে বাধা দিতে পারো না। মলিন তার লোকেদের লি ঝ্যাংকে তার জায়গা না জানা পর্যন্ত মারধর করতে নির্দেশ দেয়। অনেক মারধরের পর লি ঝ্যাং এর অবস্থা খারাপ হয়ে যায়। তখন আনরান মিং এর হাত ধরে সেখানে আসে আর বলে সে এই বিয়েতে রাজি, আর লি ঝ্যাং এর দেওয়া নেকলেসটাও ফেরত দিয়ে দেয়। এসব মনে করে লি ঝ্যাং এর অনেক খারাপ লাগে, তাই ও আনরানকে রেখেই চলে যায়। তখন আনরান ভাবে সেদিন লি ঝ্যাংকে অনেক মারধর করা হচ্ছিল, তাই ও বাবার কাছে তাকে ছেড়ে দিতে বলে। বাবা বলে, তুমি মিংকে বিয়ে করতে রাজি হলেই ওর জান ভিক্ষে দেব। এজন্যই মূলত আনরান মিংকে বিয়ে করতে রাজি হয়েছিল।
অর্থাৎ লি ঝ্যাংকে বাঁচাতে। ও ভাবে শুরু থেকে শেষ পর্যন্ত আমি কেবল তোমাকে বিয়ে করতে চেয়েছিলাম। এরপর লি ঝ্যাংকে ডেপুটি বলে যে তারা লুশেং থেকে অনেক গুপ্তচরকে নির্মূল করেছে। আজ রাত 8টায় অপেরা সিঙ্গার আপনার সাথে দেখা করতে চেয়েছে। লি ঝ্যাং লুশেং এ পৌঁছায়। তখন পর্দার আড়াল থেকে ইউতাং নিজের আসল চেহারায় বেরিয়ে আসে, যাকে দেখে লি ঝ্যাং অবাক হয়ে যায়। তখন আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই ইউতাং আগে এতটাই গরিব ছিল যে তাকে ভিক্ষে করতে হতো। ইউতাং রাস্তায় ঘুরে বেড়াচ্ছিল, খাবারের টুকরো খুঁজে বের করছিল, খুব কষ্ট করে বেঁচেছিল। কিন্তু তখন এই মুহূর্তে কেবল লি ঝ্যাং তার দিকে হাত বাড়িয়ে ইউতাংকে একটি পাউরুটি দিয়েছিল। ইউতাং এর আর কোথাও যাওয়ার জায়গা ছিল না, তাই সে দ্রুত লি ঝ্যাং এর পিছনে পিছনে গেল। লি ঝ্যাং তার মাথায় হাত বুলিয়ে ইউতাংকে বন্ধু বানিয়ে নেয়, কিন্তু অনেকদিন ওদের মধ্যে দেখা হয় না। লি ঝ্যাং ইউতাংকে দেখে অনেক খুশি হয়ে যায় আর ওকে জড়িয়ে ধরে। মানে লি ঝ্যাং ইউতাংকে অনেক ভালোবাসে, কিন্তু আমরা তো জানি ইউতাং লি ঝ্যাং এর ক্ষতি করতে চায়। কিন্তু কেন? লি ঝ্যাং 5 বছর ধরে তাকে খুঁজছে, কিন্তু কোনো খবর পায়নি। এখন যখন তারা আবার দেখা করেছে, সে ইউতাং এর সাথে ভালো করে ড্রিঙ্কস করতে চায়। লি ঝ্যাং কখনোই ভাবতে পারেনি যে ছোটবেলার সে গরিব ছেলেটি আজ লুশেং এর মালিক হয়ে যাবে। ইউতাং তাকে একটি গুরুত্বপূর্ণ তথ্য দেয় উপহার হিসেবে। সে বলে যে মলিন বাইহু গির্জায় লুকিয়ে আছে। গির্জায় পৌঁছে লি ঝ্যাং সত্যি মলিনকে খুঁজে পায়, কিন্তু কমান্ডার ঝাওকে এই বিষয়ে জিজ্ঞেস করা হলেই সে মানা করে দেয়। এমনকি বলে আমাদের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরির জন্য এসব করা হচ্ছে। লি ঝ্যাং ভাবে তার বাবা কি সত্যি মলিনকে লুকিয়ে রেখেছে। লি ঝ্যাং প্রতিশ্রুতি দেয় যে ডাকাতি তদন্তের পর তিনি সোনার খনিটি তার কাছে দিয়ে দেবে। লি ঝ্যাং তখন মলিনের অপহরণকারীর পকেটে আনরানের একটি ছবি পায়। সে চিন্তায় পড়ে যায় যে আনরান বিপদে আছে, আনরানের উপরে আক্রমণ হতে পারে। তাই সে তার স্ত্রীকে খুঁজে বের করার জন্য তাড়াহুড়ো করছিল। রাস্তায় আনরান একটি খাবার বিক্রির শব্দ শুনতে পায়। তখন ওর অতীতের কথা মনে পড়ে, যখন তাকে গভীর রাত পর্যন্ত পড়তে দেখে লি ঝ্যাং তার জন্য এটা এনেছিল। আনরান এসব ভাবতে ভাবতে সেখানে ঘুমিয়ে পড়ে। তখনই একটি লোক ওর উপর আক্রমণ করতে আসে, কিন্তু লি ঝ্যাং ওকে বাঁচিয়ে নেয়। কিন্তু এই ফাইটের মধ্যে লি ঝ্যাং এর পেটে চাকুর আঘাত লেগে যায়, আর এই চাকুতে বিষ ছিল। যাই হোক, লি ঝ্যাং ওই কিডন্যাপারকে মেরে আনরানের পাশে বসে। তখন আনরানের ঘুম ভেঙে যায়, কিন্তু ও যখন লি ঝ্যাংকে ওর পাশে দেখে তখন আবারও পাস্টের কথা মনে পড়ে। লি ঝ্যাং বলে এখন তোমার উপরে আক্রমণ হতে পারে, তাই নিজের খেয়াল রাখো। আনরান বলে তুমি আবার কবে থেকে আমার জন্য ভাবা শুরু করলে। যাই হোক, ওরা বেরিয়ে যাচ্ছিল। তখন একটি মেয়ে কিছু ফুল নিয়ে আসে। লি ঝ্যাং অনেকগুলো টাকা দেয়, যাতে মেয়েটি বলে আমার কাছে তো ভাঙতি নেই। এতে লি ঝ্যাং আরো টাকা দিয়ে সবগুলো ফুল কিনে নেয়। এসব দেখে আনরান একটু অবাক হয়। তারা আনরানের স্টুডিওতে চলে আসে। তখন আনরান ছুটে যায় তার পেন্টিং গুলো লুকাতে, কারণ ও সবসময় লি ঝ্যাং এর পেন্টিং করত। লি ঝ্যাং সেসব দেখতে চাইলে আনরান না করে দেয় আর বলে আমি তোমার স্কেচ এঁকে দেব, কিন্তু আমার বাবার সাথে দেখা করাতে হবে। ও স্কেচ আঁকছিল তখন লি ঝ্যাং এর শরীর খারাপ হয়ে যাচ্ছিল, কারণ ওর ভেতরে বিষ ছড়িয়ে পড়তে শুরু করেছে। আনরান এটা লক্ষ্য করে ওর কাছে যায় আর পেটের ক্ষত দেখতে পায়। সে ডেপুটিকে জিজ্ঞেস করে কি হয়েছে। তখন ডেপুটি সব বলে দেয় যে আপনাকে বাঁচাতে এসব হয়েছে। আনরান ব্যস্ত হয়ে ওর ক্ষতস্থানের খেয়াল রাখছিল, কিন্তু অন্যদিকে ইউতাং খুশিতে নাচাগানা করছিল, কারণ ও নিজেই সেই কিডন্যাপারকে পাঠিয়েছিল আনরানকে মারতে। আর এটাও জেনে গেছে যে লি ঝ্যাং এর গায়ে বিষ ঢুকেছে। তাই বলতে থাকে শুধু আমার কাছেই এই অ্যান্টিডোট রয়েছে, আমি লি ঝ্যাংকে বাঁচালে ও সারা জীবন আমার কৃতজ্ঞ থাকবে। ওদিকে ডেপুটি একটি ডাক্তার নিয়ে আসে, আর এই ডাক্তার হলো ইয়াং মাস্টার সু মানে মিং। মিং লি ঝ্যাংকে একটি ইনজেকশন দেয় যাতে লি ঝ্যাং এর জ্ঞান ফিরে আসে। তাই বলে ও আমার স্ত্রী, ওর থেকে দূরে থাকো। মিং বলে এভাবে কোনোদিন ভালোবাসা পাওয়া যায় না, তবুও যখন তুমি ওকে পেয়ে গেছো ভালো করে খেয়াল রেখো। আনরান, আমরা পরে দেখা করব। এসব বলে মিং চলে যায়। তখন লি ঝ্যাং আনরানের ক্লোজ হয়ে যায়, কিন্তু আবারও অজ্ঞান হয়ে যায়। আসলে লি ঝ্যাং এর জ্বর এখনো কমেনি। অন্যদিকে ইউতাং জানতে পারে ওর অ্যান্টিডোট ছাড়াই লি ঝ্যাং বেঁচে গেছে,
যাতে সে সেই ডাক্তারকেই মেরে ফেলে যে বিষ বানিয়েছিল, আর শাওকে বলে অন্যভাবে লিজ্যাংকে মারার প্ল্যান করতে। অন্যদিকে লিজ্যাংয়ের জ্বর অনেক বেড়ে যায়। ও বেহুশ অবস্থাতে আনরানকে ডাকতে থাকে, যাতে আনরান বলে আমি তোমার পাশেই আছি। আনরান পুরো রাত ভরে লিজ্যাংয়ের খেয়াল রাখে। পরদিন লিজ্যাংয়ের জ্ঞান ফিরলে ও দেখে তার স্ত্রী নিচে বসে ঘুমিয়ে পড়েছে, কিন্তু আনরানের ঘুম ভাঙলেই ও আবারও ঘুমানোর নাটক করে। আনরান চেক করে দেখে লিজ্যাংয়ের জ্বর কমেছে কিনা। হ্যাঁ, জ্বর কমে গেছে। এরপর আনরান ওর জন্য পিঠা বানিয়ে নিয়ে আসে। তখন লিজ্যাং বলে আমি তো অসুস্থ, আমি খাবো কি করে? তাই আনরান ওকে খাইয়ে দেয়। তখন লিজ্যাং বলে আজ তোমার বাবার সাথে দেখা করবে। আনরান বাবার সাথে দেখা করে, আর এ অবস্থা দেখে বলে লিজ্যাং তোমাকে মেরেছে? মলিন বলে না, ও তো আমাকে বাঁচিয়েছে, আমাকে অন্য একজন কিডন্যাপ করেছিল। আনরান বলে তুমি কি লিজ্যাংয়ের মাকে মেরেছিলে? মলিন বলে না, সে নিজেকে নিজেই মেরেছে, কিন্তু আমাদের পরিবারের নাম খারাপ করেছে। যাই হোক, লিজ্যাং ইউতাং এর থিয়েটারে যায়, যেখানে ইউতান আবারও অপেরা গিয়ে শোনায়। এতে লিজ্যাংয়ের মন ভালো হয়ে যায়, আর এভাবে আজ ও অনেকক্ষণ থিয়েটারে সময় কাটিয়ে ফেলে। কিন্তু অন্যদিকে আনরান বাড়িতে ফিরলে দেখতে পায় ঝাও এখানে এসেছে। ঝাও বলে আমি লিজ্যাংয়ের পালিত বাবা। সিন শিফট হয়। লিজ্যাং যখন লেট করে বাড়িতে ফেরে তখন দেখে আনরানের অবস্থা খারাপ, ও মাটিতে পড়ে আছে, যাতে লিজ্যাং চিন্তায় পড়ে যায়। তখন ডেপুটি বলে এখানে আপনার পালিত বাবা এসেছিল। এসব শুনে লিজ্যাং বুঝে যায় আনরানের এ অবস্থা ঝাওই করেছে। ও দৌড়ে ঝাওয়ের কাছে যায় আর অনেক রেগে বলে আপনি কেন এসব করেছেন? ঝাও এবারও অস্বীকার করে, কিন্তু লিজ্যাং বলে আপনি যদি সোনার খনি চান তাহলে ওর থেকে দূরে থাকুন। লিজ্যাং চলে যায়। ঝাও অনেক রেগে যায়, কিন্তু সোনার খনি না পাওয়া অব্দি সে লিজ্যাংকে মারতে পারবে না। যাই হোক, বাড়ি ফিরে লিজ্যাং দেখে আনরান একাই ওষুধ লাগাচ্ছে। এতে লিজ্যাং ওষুধ লাগিয়ে দেয় আর সরি বলে। আনরান বলে সরি তো আমার বলার দরকার, তুমি আমার বাবাকে বাঁচিয়েছো, কিন্তু আমি তোমার উল্টোপাল্টা কথা বলেছি। আচ্ছা, তুমি কি করে জানলে ঝাও এসব করেছে? লিজ্যাং বলে আমি ঝাওয়ের উপর কৃতজ্ঞ, সে আমাকে বড় করেছে, কিন্তু আমি জানি সে আমাকে স্বার্থের জন্য ব্যবহার করছে, তা পূরণ হলে সে আমাকে ফেলে দেবে। যা শুনে আনরানের খারাপ লাগে। যাই হোক, লিজ্যাং পুরো রাত আনরানের খেয়াল রাখে। পরদিন আনরান ডেপুটিকে দেখে বলে এইগুলো কাপড়ের কি হবে? ডেপুটি বলে গভর্নর কাপড় তৈরি করে তা গরিবদের মধ্যে দেয়। যা শুনে আনরান ওর বাবার বন্ধুর পোশাক তৈরি কোম্পানির খোঁজ দেয়। তখন লিজ্যাং বলে কাল আমার কনফারেন্স আছে, তুমিও আমার সাথে থেকো। তখনই সেখানে ইউতাং চলে আসে, কিন্তু ও দেখে লিজ্যাং আনরানের কপালে কিস করছে। এতে ও রেগে যায়। লিজ্যাং আনরানের সাথে ওর পরিচয় করাতে চায়, কিন্তু ইউতাং আনরানের সাথে হাত মেলায় না। যাই হোক, লিজ্যাং এর মন নরম করতে ইউতাং বলে তাকে অনেক কষ্ট করতে হয়েছে এই অবধি। এতে লিজ্যাং এর খারাপ লাগে। তারা আজও অনেক গল্প করে। কাল লিজ্যাং এর কনফারেন্স শুরু হয়, যেখানে আনরানও ছিল। তখন রিপোর্টাররা জিজ্ঞেস করে আপনারা নাকি ভাই বোন ছিলেন, তাহলে আপনারা বিয়ে করলেন কি করে? তাছাড়া আমরা শুনেছি আনরানের বাবার সোনার খনির জন্যই আপনি তাকে বিয়ে করছেন। লিজ্যাং আস্তে আস্তে আনরানের কানে বলে এসব কথার উত্তর তুমি দেবে। আনরান বলে আমাদের মা আলাদা, আর আমরা অনেক আগে থেকে একে অপরকে পছন্দ করি। এখানে সোনার খনির কথাই উঠছে না। কথায় কথায় লিজ্যাং মিডিয়ার সামনে আনরানকে কিস করে দেয়। মিং আনরানের জন্য কিছু গিফট নিয়ে এসেছিল, যাতে লিজ্যাং অনেক জেলাস হয়ে যায়। ও নিজের অধিকার বোঝাতে আনরানকে কিস করতে থাকে। মিং কষ্ট পেয়ে চলে যায়। তখন আনরান রাগ দেখিয়ে বলে তুমি সবার সামনে আমাকে কেমন পরিস্থিতিতে ফেলে দিয়েছো, আর মিং এর সামনে ওটা কি করলে? লিজ্যাং বলে আমি তো এখনো শুরুই করিনি। ও সকল মেয়েদের ছুটি দিয়ে দিতে বলে, কারণ আজ থেকে আনরান মেয়েদের কাজ করবে। আনরান বলে আমি কেন করব? লিজ্যাং বলে যদি তোমার বাবাকে ভালো রাখতে চাও তাহলে করতে হবে। পরদিন লিজ্যাং এর সাথে একটি মেয়ে দেখা করতে আসে, ওর নাম ওয়েন। ওয়েনের সামনে লিজ্যাং আনরানকে ছোট করতে বলে আমাকে চা দাও। ওয়েন বলে আমি আজকের জন্য এই ড্রেসটা তৈরি করেছি, কেমন লাগছে আমাকে? লিজ্যাং আনরানকে জেলাস করার জন্য বলে খুব সুন্দর লাগছে। ওয়েন বলে তোমার মেয়েদের কোটটা অনেক সুন্দর। তাই লিজ্যাং বলে কোটটা খুলে দিয়ে দিতে। আনরান তাই করে।
তখন ওয়েন বলে থাক, লাগবে না, দেখে মনে হয়েছে ভালো। আনরান তা নিয়ে বলে কোট ভালো হতে হবে না, যে পরবে তাকে ভালো হতে হবে। লি ঝ্যাং ওকে আটকায়। তখন আনরান বলে আমাকে অপমান করতে আরো কোনো উপায় পেলে? এসব শুনে লি ঝ্যাং এর খারাপ লাগে। ও আনরানের সাথে কথা বলতে আসে, তখন দেখে ও ঘুমাচ্ছে। এতে লি ঝ্যাং আনরানের গায়ে ব্ল্যাঙ্কেট দিয়ে দেয়। তখন আমরা দেখি আনরান ঘুমায়নি, ওর কাছে এখনো সেই নেকলেসটা আছে যা ও ফেলে দিয়েছিল, কিন্তু পরে আবার কুড়িয়ে এনেছিল। অর্থাৎ ও এখনো লি ঝ্যাংকে অনেক ভালোবাসে। যাই হোক, তখন ও মিংকে বলে আমরা কাল দেখা করব। পরদিন লি ঝ্যাং ইউতাংকে একটি বাড়ির চাবি দেয়। সে ইউতাংকে এই বাড়িটা উপহার দিয়েছে। লি ঝ্যাং বলে আমাকে যেতে হবে, আজ আনরানের জন্মদিন। যা শুনে ইউতাং বলে মনে হয় না ওর তোমার দরকার আছে। এসব শুনে লি ঝ্যাং তাড়াতাড়ি আনরানের কাছে যায়। আর এই পায়ের শব্দ শুনে আনরান বলে মিং, তুমি এসে গেছো, আমি তোমারই ওয়েট করছিলাম। মিং এর নাম শুনে লি ঝ্যাং পাগল হয়ে যায় আর বলে আজকের পর থেকে তোমার আর মিং এর কথা মনে পড়বে না। ও আনরানকে ফোর্সফুলি কিস করতে থাকে। তখন দরজার বাইরে মিং চলে আসে। আনরান ওকে সরাতে চায়, কিন্তু লি ঝ্যাং রেগে গোলাপের গাছ ধরে যাতে ওর হাত থেকে রক্ত পড়তে থাকে। লি ঝ্যাং মিং এর দিকে পিস্তল ধরে বলে তুমি কি চাও? আনরান ভয় পেয়ে লি ঝ্যাং এর কাছে চলে আসে। লি ঝ্যাং বলে ওকে চলে যেতে বলো। তাই আনরান মিংকে বলে আমরা অন্য একদিন কথা বলবো। মিং ওদের দেখতে পায়, যাতে ও অনেক কষ্ট পেয়ে চলে যায়। অন্যদিকে আমরা জানতে পারি ইউতাং এর একটি পা নেই, আর ও এই পা হারিয়েছে লি ঝ্যাং এর জন্য। এজন্যই ও লি ঝ্যাং এর উপরে বদলা নিতে চায়। লি ঝ্যাং মলিনের কাছে গিয়ে জিজ্ঞেস করে আপনি আমার মাকে কেন মেরেছিলেন? মলিন বলে সে আমার সোনার খনির ম্যাপ চুরি করেছিল, তাই আমি ওকে বন্দি করেছিলাম। এরপর ও নিজেকেই মেরে ফেলেছে। এসব শুনে লি ঝ্যাং মলিনকে ছেড়ে দেয়, কারণ ও আনরানের জন্মদিনে আনরানকে খুশি দেখতে চায়। তার বাবাকে দেখতে আনরান সে বাড়িতে যায়। বাবা ওকে লি ঝ্যাং এর থেকে ফিরে আসতে বলে, কিন্তু আনরান বলে না, আমি ওর স্ত্রী, তাছাড়া ও আমাকে অনেক ভালো করে ট্রিট করে। তখন সেখানে মিং আসে। মিং আনরানকে গিফটও দেয়। অন্যদিকে লি ঝ্যাং প্র্যাকটিস করছিল যে ও আনরানকে প্রপোজ করবে আর নিজের মনের কথা বলে দেবে, কিন্তু আজ রাতে আনরান বাড়ি ফেরে না। ডেপুটি বলে মলিন সেখানে পার্টি রেখেছে, যেখানে মিংও এসেছে। এসব শুনে লি ঝ্যাং এর অনেক খারাপ লাগে। যাই হোক, লি ঝ্যাং নিউতাংকে তার গিফট দেওয়া নতুন বাড়িতে নিয়ে আসে। লি ঝ্যাং বলে আমি প্রতি বছর তোমার জন্য জুতা কিনেছি, কিন্তু দিতে পারিনি। আসলে ইউতাং এর যখন জুতা ছিল না, তখন লি ঝ্যাং ইউতাংকে নিজের জুতো জোড়া দিয়ে দিয়েছিল। এরপর থেকে ও ইউতাং এর জন্য জুতো কিনত, যা শুনে ইউতাং শকড হয়ে যায়। লি ঝ্যাং ওকে জুতো পরিয়ে দিতে চাইলে দেখে ইউতাং এর একটি পা নেই। তাই ও জিজ্ঞেস করে এটা কি করে হলো। ইউতাং এই বিষয়ে কিছু বলে না, যাতে লি ঝ্যাং কান্না করতে থাকে, কারণ ও কষ্ট পাচ্ছে যে ইউতাংকে এত স্ট্রাগল করতে হয়েছে। ইউতাং বলে এসব বাদ দাও, এরপর থেকে তুমি আমার খেয়াল রেখো। লি ঝ্যাং বাড়িতে আসলে দেখে আনরান একটা ড্রেসের জিপ লাগাতে পারছে না, তাই লি ঝ্যাং লাগিয়ে দেয়। তখন আনরান বলে ধন্যবাদ আমার বাবাকে ছেড়ে দেওয়ার জন্য। লি ঝ্যাং বলে আমার স্ত্রীকে খুশি করতে আমি তো এটা করতামই। ও আনরানের কাছে চলে আসে। তখনই ডেপুটি বলে আমাদের রিফিউজির ক্যাম্পে আগুন লাগানো হয়েছে, যা শুনে ওরা সেখানে যায়। চিকিৎসার জন্য সেখানে মিং আর ওয়েন আসে। ওয়েন বলে মিং আর আমি ক্লাসমেট। এরপর ওয়েন আনরানকে বলে সেদিন লি ঝ্যাং আমাকে ওইসব করতে বলেছিল তোমাকে জেলাস করতে। আসলে লি ঝ্যাং তোমাকে এখনো ভালোবাসে। ওদের মধ্যেও বন্ধুত্ব হয়ে যায়। এদিকে রিফিউজির চিকিৎসা, খাবার দাবারের জন্য টাকার অভাব পড়লে লি ঝ্যাং বলে তা আমার থেকে নিয়ে নাও। মিং এসব শুনতে পায়, তাই মিং পানি দিয়ে বলে তোমার মন সত্যি অনেক উদার, কিন্তু তুমি আনরানের উপরে রাগ করে থেকো না। সেদিন তোমাকে বাঁচাতে আনরান আমাকে বিয়ের জন্য রাজি হয়েছিল, কিন্তু সেদিনই ও বলে দিয়েছিল ও কখনো আমাকে হাজবেন্ড হিসেবে মেনে নেবে না। সত্যিটা জানতে পেরে লি ঝ্যাং ইমোশনাল হয়ে যায়, আর ওর মনে পড়ে শুধু শুধু ও আনরানকে কষ্ট দিয়েছিল, যার জন্য লি ঝ্যাং ওকে পিঠে করে বাড়ি নিয়ে আসে। অন্যদিকে মলিন আর তার বন্ধু কথা বলছিল। এখানে আমরা জানতে পারি মলিনই লি ঝ্যাং এর মাকে অনেক মারধর করেছিল। এসব কথা একটি দাসী শুনতে পায়। লি ঝ্যাং বাড়িতে এসে দেখে আনরান ঘুমাচ্ছে,
আর ওর হাতে সেই নেকলেসটা, যেটা দেখে লি ঝ্যাং আরো খুশি হয়ে যায়। ও আনরানের পায়ে মলম লাগিয়ে দিচ্ছিল, তখন বলে ওঠে, উঠে পড়ো, আমি জানি তুমি ঘুমাওনি। আনরান উঠে পড়ে আর বলে, ঘুমিয়েছিলাম, একটু আগে ঘুম ভেঙেছে। লি ঝ্যাং ওকে কোলে তুলে নেয়। তখন আনরান সেই ডিপোজিটের পেপারটা দেয়। লি ঝ্যাং বলে, আমাকে এটা দিচ্ছ কেন? আনরান বলে, কারণ আমি জানি তুমি নিজের টাকা দিয়ে অন্যদের সেবা করছো। তুমি খারাপ নও, শুধু নাটক করছো। লি ঝ্যাং ওকে বিছানায় নিয়ে যায়। ওরা খুব কাছে চলে আসে আর ওদের মধ্যেকার ভুল বোঝাবুঝিও শেষ হয়ে গেছে, তাই ওরা একে অপরের দিকে তাকিয়ে থাকে। অন্যদিকে ঝাও ভীষণ রেগে যায়, কারণ সে জেনে গেছে লি ঝ্যাং মলিনকে ছেড়ে দিয়েছে। সে ভীষণ রেগে যায় আর ইউতাংকে ফোন করে বলে, আমি জানি তুমিও লি ঝ্যাং এর ক্ষতি চাও, তাহলে আমাদের উচিত হবে হাত মেলানো। ইউতাং বলে, ঠিক আছে, আমরা এখন এক টিমে। প্ল্যান মতো ওরা অনাথ আশ্রমের বাচ্চাদের কিডন্যাপ করে আর লি ঝ্যাংকে ডাকে। লি ঝ্যাং সেখানে গেলে দেখে তারা আনরানকেও কিডন্যাপ করেছে। এতে লি ঝ্যাং শকড হয়ে যায়। কিডন্যাপার বলে, তুমি যে কোনো একজনকে বাঁচাতে পারবে, তোমার স্ত্রীকে না হয় এই বাচ্চাদের। আনরান বলে, আমার কথা ভেবো না, ওদের যেতে দাও। লি ঝ্যাং বাধ্য হয়ে বাচ্চাদের ছেড়ে দিতে বলে। বাচ্চারা চলে গেলে সেই লোক জিজ্ঞেস করে, সোনার খনি কোথায় আছে? লি ঝ্যাং বলে, আনরানের কাছে তুমি কিছুই পাবে না, ওকে ছেড়ে দাও, তার বদলে আমি থাকবো, আমি বলবো সোনার খনি কোথায়। আনরান যেতে চায় না, কিন্তু লি ঝ্যাং ওকে কিস করে বলে চলে যেতে। আনরান বাইরে গেলে সেখানে একটি বিস্ফোরণ হয়, যাতে ও শকড হয়ে যায়। আনরান দৌড়ে ভেতরে যায় আর কান্না করতে করতে লি ঝ্যাংকে খুঁজতে থাকে। ও লি ঝ্যাং এর কোট পায়, যাতে ভীষণ ভেঙে পড়ে। তখনই লি ঝ্যাং বেরিয়ে আসে আর ও একদম ঠিক আছে। আসলে এই কিডন্যাপারদের মারতে ওরাই এই বিস্ফোরণের প্ল্যান করেছিল, তাই ও তাড়াতাড়ি নিরাপদ জায়গায় চলে গিয়েছিল, যাতে ওর কিছু হয়নি। আনরান অনেক কান্না করে বলে, আমি আরো একবার তোমাকে ছেড়ে চলে গিয়েছিলাম, এবার তোমার কিছু হলে আমি মেনে নিতে পারতাম না। ফাইনালি ওরা একে অপরের কাছে নিজেদের ফিলিংস প্রকাশ করে। অনাথ বাচ্চাদের বাঁচানোর জন্য সব জায়গায় লি ঝ্যাং এর নাম ছড়িয়ে পড়ে। ইউতাং অনেক রেগে যায় যে ওদের প্ল্যান আবারও নষ্ট হয়েছে। কিছুদিন পর আনরান লি ঝ্যাং এর জন্য খাবার বানিয়ে আনে, কিন্তু লি ঝ্যাং এর তো অন্য কিছুর খিদে পেয়েছে। ও আনরানকে কাছে নিয়ে নেয়। পরদিন লি ঝ্যাং এর মেজাজ অনেক ভালো ছিল, কিন্তু ঝাওয়ের কাছে এসে ওর মেজাজ গরম হয়ে যায়। ও ঝাওকে বলে, এখানে সব প্রমাণ আছে, আনরানকে কে কিডন্যাপ করেছিল, আর ওই কিডন্যাপার সোনার খনির কথা জিজ্ঞেস করেছিল, যা আপনার বেশি দরকার। আপনি এসব করেছেন, তাই না? ঝাও বলে, ভুলে যেও না আমি তোমাকে এত কিছু দিয়েছি, তাই ভালো করে কথা বলো। লি ঝ্যাং বলে, এজন্যই আমি আপনার প্রতি অনেক কৃতজ্ঞ ছিলাম, তাই সব অন্যায় মেনে নিয়েছিলাম, কিন্তু আজকের পর থেকে আমার আর কোনো সম্পর্ক নেই আপনার সাথে। ও সেখান থেকে চলে আসে। এরপর লি ঝ্যাং ইউতাংকে নিয়ে আনরানের স্টুডিওতে আসে। আনরান তাদের জন্য টোফু বানিয়ে আনে, যেখানে লি ঝ্যাংকে সুইট টোফু আর ইউতাংকে স্পাইসি টোফু দেয়। ইউতাং বলে, লি ঝ্যাংও তো আমার মতো স্পাইসি টোফু খেত। লি ঝ্যাং বলে, আনরানের সুইট টোফু পছন্দ, তাই আমারও এটাই পছন্দ হয়ে গেছে। আনরান ওর সামনে লি ঝ্যাংকে খাইয়ে দিচ্ছিল, যাতে ইউতাং এর অনেক রাগ হয়। ও বাড়িতে এসে রেগেছিল। তখন সেখানে ঝাও আসে আর আমরা জানতে পারি ওকে এত কিছু ঝাও দিয়েছে। কিন্তু ইউতাং ঝাওকে ঘৃণা করে, কারণ অনেক বছর আগে ঝাও ইউতাং এর গলায় গরম লোহার ছেঁকা দিয়েছিল, যার দাগ আজও রয়ে গেছে। লি ঝ্যাং আনরানের স্টুডিওর মধ্যে সেই পেন্টিং গুলো দেখলে অবাক হয়ে যায়, কারণ সেখানে সব পেন্টিংই শুধু ওর ছিল, অর্থাৎ অনেক আগে থেকে আনরান ওর পেন্টিং করে আসছে, যাতে লি ঝ্যাং অনেক খুশি হয়ে যায় আর ওকে জড়িয়ে ধরে। এরপর আনরান ওর বাবার কাছে দেখা করতে যায়। বাবা জিজ্ঞেস করে, লি ঝ্যাং তোমার খেয়াল রাখছে তো, না হলে তুমি এখানে ফিরে আসো। তখন আনরান বলে, না, ও আমার অনেক খেয়াল রাখছে, আমি সারা জীবন ওর সাথেই থাকতে চাই। যদিও বাবা ওদের মেনে নিচ্ছিল না, কারণ ওরা সৎ ভাই বোন, তবুও বাবা আনরানের খুশির জন্য ওদের মেনে নেয় আর নিজের সকল সম্পত্তি আনরানের নামে করে দেয়, আর বলে, আমি জানি লি ঝ্যাং তোমার অনেক খেয়াল রাখে, কিন্তু যদি তোমাকে ভবিষ্যতে আলাদা হতে হয় তাহলে এই সম্পত্তি তোমার কাজে লাগবে। আনরান অনেক ইমোশনাল হয়ে যায়। ও বাড়ি চলে গেলে বাবা একটি আংটির ডিজাইন দেখে,
আর তার ঝাওয়ের আংটির কথা মনে পড়ে। বাবা বলে আমাকে লি ঝ্যাংকে সব বলে দিতে হবে। এজন্য ও লি ঝ্যাংকে দেখা করতে ডাকে। লি ঝ্যাং তার সাথে দেখা করার জন্য আসছিল, কিন্তু তখন একটি বন্দুক ফায়ার করা হয়। এখানে সিন কাট হয়। পরদিন আনরানকে কেউ ফোন করে বলে তার বাবা মারা গেছে। আনরান দৌড়ে সেখানে আসে আর নিজের বাবাকে দেখে কান্নায় ভেঙে পড়ে। ও তার বাবার কাছ থেকে লি ঝ্যাংয়ের কোটের একটি বোতাম পায়। সেই দাসীটি অনেক ভয় পেয়ে বসেছিল। তখন দাসীর ভাই বলে, আমি গভর্নরকে আপনার বাবার কাছে যেতে দেখেছিলাম, অর্থাৎ সেই তাকে মেরেছে। যা শুনে আনরানের বিশ্বাসই হচ্ছিল না। ও অজ্ঞান হয়ে পড়ে যায়। এদিকে লি ঝ্যাং অনেক আহত হয়ে সোজা ইউতাং এর কাছে যায়। ইউতাং জিজ্ঞেস করে তোমার কি হয়েছে, কিন্তু লি ঝ্যাং কিছু বলার আগেই অজ্ঞান হয়ে যায়। তখন ইউতাং একটি শয়তানি হাসি দেয়। এতে আমরা বুঝতে পারি এসব কিছু প্ল্যান করেছে ও নিজেই। যাই হোক, ইউতাং এরপর তার ড্রেসিং করে দেয়। তখন ডেপুটি এসে বলে মুলিন মারা গেছে। এতে লি ঝ্যাং আহত অবস্থাতেই সেখানে যায়। তখন আনরান সেই কোটের বোতামটা দেখিয়ে বলে, তোমার বোতাম আমার বাবার কাছে কি করে গেল? আর আমি শুনেছি তুমি নাকি বাবার সাথে দেখা করতে গিয়েছিলে। তুমি আমার বাবাকে মেরেছ। লি ঝ্যাং বলে, তুমি আমাকে সন্দেহ করছো? তোমার বাবাকে মারতে হলে আমি জেলে বসেই মারতে পারতাম। বাবা আমাকে দেখা করতে বলেছিল, তাই আমি সেখানে যাচ্ছিলাম। কিন্তু আনরান ওর দিকে চাকু ধরে। লি ঝ্যাং বলে, তুমি যদি বিশ্বাস করো আমি এসব করেছি তাহলে আমাকে মেরে ফেলো। তখনই সত্যি সত্যি আনরান চাকু ওর বুকে গেঁথে দেয়। আর এভাবে লি ঝ্যাংকে রেখে চলে যায়। তখন লি ঝ্যাংয়ের কাছে আসে ইউতাং। আসলে ও এসব করে বোঝাতে চাইছে লি ঝ্যাংয়ের কাছে কেউ নেই, শুধু ও নিজেই আছে। আর ইউতাং এর প্ল্যান কাজও করছিল। ও আবারও লি ঝ্যাংকে নিয়ে আসে আর ড্রেসিং করে দেয়। লি ঝ্যাংয়ের যখন জ্ঞান ফিরে আসে তখন ইউতাং এমন ভাবে ঘটনা বলতে থাকে যাতে লি ঝ্যাং মনে করে সবকিছুর পেছনে ঝাও আছে, অর্থাৎ ইউতাং সবকিছুর দোষ ঝাওয়ের মাথায় দিয়ে দিয়েছে। আর যতবারই লি ঝ্যাং বিপদে পড়ে ততবারই ইউতাং ওকে নিয়ে আসে, যেন লি ঝ্যাং ইউতাংকে কোনোভাবে সন্দেহ না করে। অন্যদিকে আনরান একটি গন্ধ পায়। ও সেই বোতামটা স্মেল করলে বুঝতে পারে এখান থেকে একটি পারফিউমের গন্ধ আসছে, যেটা তার বাবার দাসী ইউজ করত। তখন ও নিউজ পেপারে জানতে পারে সেই দাসী আর তার ভাই মারা গেছে, অর্থাৎ দুই সাক্ষীকে শেষ করা হয়ে গেছে। আনরান বুঝতে পারে এই দাসীকে দিয়েই বোতামটা বাবার হাতে রাখা হয়েছিল, অর্থাৎ লি ঝ্যাং ওর বাবাকে মারেনি। লি ঝ্যাং ঝাওয়ের উপর বদলা নেওয়ার জন্য তার লোকেদের ধরে আর বলে, তোমরাই আমাকে খুনি বানানোর জন্য সকল ব্যবস্থা করেছিলে, তাই না? সেই লোক কোনো উত্তর দেওয়ার আগেই মরে যায়। ডেপুটি চেক করে দেখে সে মুখে আগেই বিষ রেখে দিয়েছিল। যাই হোক, লি ঝ্যাং এখান থেকে চলে আসে। তখন আনরান ওর কাছে যায় আর দেখে লি ঝ্যাং ঠিক আছে কিনা। আনরান ক্ষমা চায়, আমি তোমার উপরে সন্দেহ করেছি। কিন্তু লি ঝ্যাং বলে, আমাকে দোষী সাজানো হয়েছিল, এতে তোমার কোনো দোষ নেই। অর্থাৎ ওরা আবার এক হয়ে যায়। তখন আনরান একটি আংটির ডিজাইন দেখায়, যেটা ও তার বাবার ড্রয়ারে পেয়েছিল। এতে ওরা কিছুই বুঝতে পারে না। ওরা বাবার কবরের কাছে যায় আর বলে, আমরা আপনার খুনিকে খুঁজে বের করব আর প্রতিশোধ নেব। লি ঝ্যাং বলে, আমি আপনার মেয়েকে সবসময় দেখে রাখবো। যাই হোক, এরপর ডেপুটি একটি ডায়েরি দেয় যেখানে লি ঝ্যাং এর মায়ের রিপোর্ট ছিল। সেখানে লি ঝ্যাং দেখতে পায় তার মায়ের বডি থেকে একটি চিহ্ন পাওয়া গেছে, আর এটা সেই চিহ্ন যেটা বাবার ড্রয়ারে পাওয়া গেছিল। লি ঝ্যাং এর তখন ঝাওয়ের আংটির কথা মনে পড়ে, কারণ সেটাও একই ডিজাইনের। এদিকে ঝাও ভাবছিল সেদিনের কথা, যেদিন লি ঝ্যাং এর মা মারা গিয়েছিল। আসলে সে মাকে ম্যানিপুলেট করেছিল আর বলেছিল সোনার খনির সে ম্যাপ নিয়ে আসতে, কিন্তু মা তা আনতে পারেনি। উল্টো মুলিন মাকে অনেক খারাপ অবস্থা করেছিল। তখন সেখানে ঝাও আসে আর মাকে গুলি করে মেরে ফেলে। যাই হোক, বর্তমানে লি ঝ্যাং ঝাওয়ের কাছে চলে আসে আর সরাসরি জিজ্ঞেস করে, তুমি কেন আমার মাকে মেরেছিলে? ঝাও এর সোজা উত্তর দিতে চায় না, তাই কথা ঘুরিয়ে পেঁচিয়ে বলে, তোমাকে তো আমি বলেছিলাম এই আংটিটা ভবিষ্যতে তোমার হবে, যেটা বিশ্বস্তের প্রতীক। সবকিছুর পেছনে আমি আছি এটা কিন্তু সত্যি নয়। তোমার ওই বন্ধুর কথা মনে আছে যার নাম ইউতাং? এই আংটির ডিজাইন দেখে লি ঝ্যাং এর মনে পড়ে ও ইউতাং এর গায়েও এরকম চিহ্ন দেখেছে, অর্থাৎ ঝাও ইউতাংকেও কষ্ট দিয়েছে। এতে লি ঝ্যাং অনেক রেগে যায় আর সকল লাইট ধ্বংস করে দেয় আর অন্ধকারে সব সৈন্যদের মেরে দেয়। লি ঝ্যাং ঝাওকেও মেরে ফেলে।
তখন সেখানে আনরান চলে আসে আর লিঝ্যাংকে শকড অবস্থায় পেয়ে যায়। কিন্তু তখনই পুলিশ এসে লিঝ্যাংকে নিয়ে চলে যায়, কারণ লিঝ্যাং এখানে অনেকগুলো খুন করেছে। আর এই পুলিশ ডেকেছে ইউতাং। ইউতাং ঝাওয়ের ওপর থেকে বদলা নিতে চেয়েছিল, যেটা ওর হয়ে লিঝ্যাং নিয়ে ফেলেছে। ইউতাং ঝাওয়ের আংটি তার মুখে দিয়ে বলে, পৃথিবীর সম্পত্তি কেউ সাথে নিয়ে মরতে পারে না, কারণ ঝাওয়ের মূল উদ্দেশ্য ছিল সোনার খনি পাওয়া, অথচ সে আজ শেষ। যাই হোক, অন্যদিকে আনরান অনেক চিন্তায় পড়ে যায়। তখন সেখানে ইউতাং আসে। আনরান বলে, আমি আপনারই অপেক্ষা করছিলাম, আপনিই পারবেন লিঝ্যাংকে বাঁচাতে। ইউতাং বলে, আপনি আমাকে এতটা ভরসা করেন? আনরান বলে, কারণ আপনি তো ওর বন্ধু। তখন ইউতান ওর রূপ পাল্টে ফেলে আর আনরানের গলায় হেয়ার পিন ধরে বলে, তুমি তো দেখছি সত্যি অনেক সুন্দর, আমি অবশ্যই লিঝ্যাংকে সাহায্য করব, কিন্তু তার বদলে তোমাকে আমায় বিয়ে করতে হবে। আমি লিঝ্যাংকে নিজের ফ্যামিলি বানিয়েছিলাম, কিন্তু ও তোমাকে তার ফ্যামিলি বানিয়েছে। আনরান একদম শকড হয়ে যায়। ওদিকে জেলের মধ্যে লিঝ্যাংকে বাঁচাতে মিং চলে আসে আর সে লিঝ্যাংকে জেল থেকে ছাড়িয়ে নেয়। কিন্তু এদিকে ইউতাং আনরানকে বিয়ে করতে চাইছিল। আনরানের মাথায় কিছুই ঢুকছিল না। তখনই সেখানে লিঝ্যাং চলে আসে আর বলে, তুমি এসব কি করছো? আনরান বলে, এটা তোমার সেই ভাই নয়, এটা একটা শয়তান। ইউতাং আনরানকে শাওয়ের সাথে পাঠিয়ে দেয় আর লিঝ্যাংকে বলে, যে সময় আমার তোমার সব থেকে বেশি প্রয়োজন ছিল, সে সময় তুমি আমাকে ছেড়ে ওই মেয়েটার কাছে চলে গিয়েছিলে। তোমার জন্য আমাকে ওই ঝাওয়ের কাছে থাকতে হয়েছিল, আর দেখো ও আমার সাথে কি করেছে। তোমার জন্য আমি একটা পা হারিয়েছি। ফ্ল্যাশব্যাকে দেখা যায় ইউতাং লিঝ্যাং এর সাথে দেখা করতে গিয়েছিল, কিন্তু ও লিঝ্যাংকে আনরানের সাথে অনেক খুশি দেখে, যাতে ইউতাং মনে করে ও তো আমাকে বন্ধু হিসেবে ভুলেই গেছে। ওকে উকিঝুঁকি দিতে দেখে রক্ষীরা মনে করে ইউতাং চোর, এজন্য তারা ইউতাংকে অনেক মারধর করে, এমনকি তখনই ওর একটি পা ভেঙে যায়। এসব শুনে লিঝ্যাং বলে, আমাকে যেতে হয়েছিল, কিন্তু আমি তোমার জন্য লেটার লিখে এসেছিলাম যে আমি তোমায় দেখতে আসব, কিন্তু যেদিন আমি যাই সেদিন তোমাকে পাই না। আমি তো এটাও চেয়েছিলাম যে আমি তোমাকে আমার সাথে নিয়ে আসব। এসব শুনে ইউতাং এর মাথায় আকাশ ভেঙে পড়ে, কারণ ও মনে করেছিল লিঝ্যাং ওকে ভুলে গেছে, এজন্য পাগলের মতো আচরণ করতে থাকে। আর লিঝ্যাংকে পিস্তল দিয়ে বলে, নিজেকে মেরে ফেলো। লিঝ্যাং নিজের মাথায় পিস্তল ধরে বলে, ঠিক আছে, আমি মরে যাব, কিন্তু তুমি আনরানের খেয়াল রেখো। ও ট্রিগার চাপে, কিন্তু বন্দুকে গুলি ছিল না। ইউতাং পাগলের মতো আচরণ করতে থাকে, কারণ ও শুধু শুধু লিঝ্যাংকে ভুল বুঝে এসেছে। ইউতাং বলে, মুলিনকে আমি মেরেছি, তোমাকে দোষী আমি বানিয়েছি। তবুও লিঝ্যাং বলে, সমস্যা নেই, আমি তোমার উপরে রেগে নেই। এসবে ইউতাং নিজেকে দোষারোপ করতে থাকে। তখনই লিঝ্যাং এর লোকেরা সেখানে আসে, যাতে ইচ্ছে করে ইউতাং লিঝ্যাং এর দিকে বন্দুক ধরে। এতে লিঝ্যাং এর সৈন্যরা ইউতাংকে মেরে ফেলে। ইউতাং এটা ইচ্ছে করে করেছে, কারণ এত বোঝা নিয়ে ও বেঁচে থাকতে চায় না। কিন্তু তার বন্ধুকে মরতে দেখে লিঝ্যাং অনেক কান্নাকাটি শুরু করে। যাই হোক, এরপর কিছুদিন পরের সিন দেখানো হয়, যেখানে লিঝ্যাং ইউতাং এর কবরে এসেছে আর ওদের বন্ধুত্বের ভালো মুহূর্তগুলোর কথা মনে করতে থাকে। ও আজও তার জন্য নতুন জুতো কিনে এনেছে। এরপর লিঝ্যাং আনরানের স্টুডিওতে যায়, যেখানে আনরান আজও ওর ছবি আঁকছিল। লিঝ্যাং খুশি হয়ে ওকে জড়িয়ে ধরে। এরপর আমরা দেখতে পাই লিঝ্যাং আর আনরানের বিয়ে হচ্ছে। লিঝ্যাং ওকে প্রপোজ করে আর আনরানও রাজি হয়ে যায়। ওরা বিয়ে করে নেয়। তখন আরেকটি কাপল প্রবেশ করে, যারা হলো মিং আর ওয়েন। মিং বলে, ওয়েন প্রেগনেন্ট, যা শুনে লিঝ্যাং জিজ্ঞেস করে, আমি বাবা হব কবে? আনরান বলে, তুমিও বাবা হবে, অর্থাৎ আনরানও প্রেগনেন্ট। এতে লিঝ্যাং অনেক খুশি হয় আর এখানে এই ড্রামাটি শেষ হয়ে যায়।